ফাহাদ এক পলক ভ্রু কুঁচকে তাকালো ফারাজের দিকে। পরক্ষণেই শার্টের হাতা উপরে তুলে বাঁকা হাসে দিল। শক্তি প্রমাণ হয়নি মনে হয়, পাবলিক প্লেসে আরেকবার প্রমাণ দেই, কি বলিস? ফারাজ ঢোক গিলে বলল, তোরা প্রেমিক প্রেমিকা দুইটা শুধু মারা ধ্যানে থাকিস নাকি? ফাহাদ উত্তর দিল না, এক গাল হেসে কফিতে চুমুক বসালো। ফারাজ এবার বলল, ভাই তোর পুচকি ফুল দেখি অনেক ছোট। ফাহাদ দাঁতে দাঁত চেপে বলল। শি হ্যাজ এ নেম। ফাহাদ রেগে যাচ্ছে বুঝতে পেরে ফারাজ থেমে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অপরিচিতা। সে তো অনেক ছোট আমাদের থেকে, নীতির থেকেও হয়তো 5-6 বছরের ছোট হবে। ফাহাদ স্বাভাবিকভাবে বলল। 12 বছরের গ্যাপ। ফারাজ বড় বড় করে তাকালো। ফায়াজ যে এমন একটা ছোট মেয়েতে আটকে যাবে তা ভাবেনি ফারাজ, কারণ ফাহাদের সব সময় ম্যাচিওর মেয়ে পছন্দ ছিল, যাদেরকে আলাদা করে সামলাতে হবে না। কিন্তু অপরাজিতা তো পুরোটাই বাচ্চা মেয়েতে ভরপুর। ফায়াজ বলল। কিন্তু তোর পছন্দ তো। ফায়াজ জানে ফারাজ কি বলবে, কথা শেষ হওয়ার আগে সে উত্তর দিল, আমার তাকিয়ে পছন্দ, তাকিয়ে লাগবে। তারপর হালকা হেসে দিয়ে বলল, আই এম অ্যাকচুয়ালি ইন লাভ উইথ ইয়ার ম্যাচুরিটি। গুড ইভিনিং। ফারাজকে আর কিছু বলার সুযোগ দিল না। ফারাজ বুঝে গেছে তার মাত্রাতিরিক্ত জীবন নিয়ে সিরিয়াস থাকা ভাইটা একটা বাচ্চা ফুলের সুবাসে ডুবে গিয়েছে। ফারাজ খুশি হলো, ভালোবাসা দেখতেও ভালো লাগে, তবে কোথাও একটা ব্যথাও লাগে। ফারাজ ব্যথাটাকে পাত্তা দিল না। নীতি ফারাদের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে বলল, ইস কি সুইট। ফারাজ মুচকি হেসে বলল, ঠিক বলেছেন, ভালোবাসা জিনিসটা খুবই সুইট। ফায়াদ তাকালো ফারাজের দিকে। ফারাজ চোখের ইশারায় বোঝালো সে ঠিক আছে। কফি শেষ করে ফারাজ বলল, এখন বাসায় ফিরে যাক, ভাইয়ার ফুলকে তো দেখা হলোই, এখন আমার ঘুম দরকার একটা। নীতিও বাচ্চাদের মতো বলল। হ্যাঁ আমি ঘুমাবো। তা শুনে ফায়াদ এবং ফারাজ উভয়েই হেসে দিল। নীতি তাকিয়ে বোঝার চেষ্টা করছে হাসে কেন। হ্যাঁ চলেন। অপরাজিতা বাসায় পৌঁছাতেই দেখলো তার মা বিরক্তি মুখ দিয়ে কাজ করছে। মাকে জিজ্ঞেস করতেই তিনি বিরক্ত নিয়ে বলল, তোর রুমে গিয়ে দেখ, আর ওটারে বিদায় কর তাড়াতাড়ি, মেজাজ খারাপ লাগতেছে আমার। মায়ের কথা শুনে বুঝলো মা খুব রেগে আছে। রুমে গিয়ে তার মেজাজও নষ্ট হয়ে গেল। ফাহাদের সাথে দেখা করে যে ভালো মুডটা ছিল, তার রুমের ভিতরে থাকা ব্যক্তিকে দেখে 13টা বেজে গেল। রুমে প্রবেশ করেই দেখলো তার পিছনে পা উঠিয়ে বসে আছে তার খালাতো বোন ইয়ানা। মেয়েটারে দেখলেই বমি করতে মন চায় অপরাজিতার। একে অপছন্দ করার কারণ হচ্ছে পরনের ছোট একটা ড্রেস, শরীরের প্রায় সবই খোলামেলা। মেয়েটা ছেলেবাজ, বেশ কয়েকবার ছেলেদের সাথে কুকর্মে ধরা খেয়েছে, তবুও তার আফসোস নেই। নেশায়ও জড়িত। এইসব কারণে রামিসা বেগম একে দেখতেই পারেন না। বোনের মেয়ে বলে বাড়ি থেকে সরাসরি বের করতে পারছেন না। বোনের মেয়ে বলে বাড়ি থেকে সরাসরি বের করতে পারছেন না, না হলে থাপড়িয়ে বাড়ির বাহিরে রেখে আসতেন। ইয়ানা মেয়েটার কথাবার্তা শুনলে যে কারোর মেজাজ খারাপ হবে। অপরাজিতা নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, তুমি এখানে কি করছো আপু? ইয়ানা ফোন থেকে চোখ সরিয়ে মাথা বাঁকিয়ে ঢং মিশিয়ে বলল, তোকে দেখতে আসলাম, শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পর আংটি পরাবে। অপরাজিতা চোখ ছোট ছোট করে বলল, কে বলেছে তোমাকে? ইয়ানা তা ছিল হেসে বলল, রিল্যাক্স, মা বলেনি। মা ইয়াসিনকে বলছিল তখন তুই শুনেছিস? কেন আমাকে দাওয়াত করতি না? অপরাজিতা মুখের ওপর বলল, না আমি অবশ্য চাইবো না আমার জামাই নিয়ে তুমি উল্টোপাল্টা কিছু করার কথা ভাবো। ইয়ানা বাঁকা হেসে বলল, তোর টেবিলের ওপরে কতগুলো ছবি পেয়েছি, ছেলেটা ড্যাম হ্যান্ডসাম।
ইয়ানার কথা শুনে অপরাজিতার গায়ে আগুন ধরে গেল। সে ইয়ানার হাত খামচে ধরে বলল, তোর সাহস তো কম না, তুই আমার টেবিলে হাত দিস কেন? আবার আমার জামাইয়ের দিকেও নজর দিস? বের হো তুই আমার বাসা থেকে। বলে সে ইয়ানাকে বাসার বাহিরে নিয়ে আসলো। ইয়ানা হাতে ব্যথা পেল, তবুও হেসে হেসে বলল। আগে আগে দেখো কি হয়। অপরাজিতা রাগে চেঁচিয়ে উঠল। তুই যাবি? বলেই সে বাসার ভিতরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। মায়ের উদ্দেশ্যে বলল, মা, তোমার বোনের মেয়ে যেন আমার বিয়ের কোনো ফাংশনে না আসে। রামেসা বেগম বললেন, তোর খালু রাজনীতি করেই ভুলে গেছে, এর বেশি কিছু করলে রাস্তায় নামাবে আমাদের। মেয়েটা তার জন্যই খারাপ হয়েছে, আমার বোনটার জীবন নষ্ট। অপরাজিতা দীর্ঘশ্বাস ফেলে রুমে ফেরত গেল। টেবিলের উপর ফাদের ছবিগুলো গুছিয়ে রাখলো। একটু খেয়াল করে গোছালে হয়তো টের পেত সেখানে একটা ছবি কম আছে। অপরাজিতা ভাবছে, এই মেয়েটা আবার কি করে কে জানে, কিন্তু তার ডাক্তারের দিকে হাত বাড়ালে হাত ভেঙে ফেলবে সে। দুজনে দুপুরে ঘুমিয়ে সন্ধ্যাবেলায় উঠল ফারাজ। ফাহাদ ল্যাপটপে কিছু পেশেন্টের ফাইল দেখছিল। ফাহাদকে দেখে ফারাজ মুচকি হেসে বলল, গুড মর্নিং। ফাহাদ ল্যাপটপের দিকে নজর রেখেই বলল, তারপর ল্যাপটপ বন্ধ করে ফারাজকে বলল। বাবা এসেছে অফিস থেকে, চল। বসার ঘরে আসতেই ফারাজ দেখল ফারদিন আহমেদ গম্ভীরভাবে বসে আছে। ফাহাদ বসলো সিঙ্গেল সোফায়। ফারাজ গিয়ে বাবার পাশে বসে বলল, পার্টনার? ফারদিন আহমেদ গম্ভীর মুখে তাকালেন ফারাজের দিকে, পরক্ষণেই হেসে দিয়ে বললেন, এই সাপ। জড়িয়ে নিলেন ছেলেকে। ফারাজ এবং ফারদিন আহমেদ একসাথে কাজ করেছে অফিসে আগে। তখন ফারাজ তার বাবাকে পার্টনার বলতো। দুজনের স্বভাব আচরণ খুবই মিলে। ফাহাদ তার মাকে বলল, ঘরটা আমার মাছের বাজার হয়ে যাবে মা। আখি বেগম জোরে হেসে দিলেন। ফারাজ এবং ফারদিন আহমেদ পাত্তা দিলেন না। ফারাজ জিজ্ঞেস করলো, নীতি কই মা? ঘুমায়। ও আচ্ছা, ঘুমোক তাহলে। ফারদিন আহমেদ এবার বললেন, আমি আর এখন থেকে অফিসে যাব না, তুমি সামলাও এখন থেকে ওটা। ফারাজ ভ্রু নাচিয়ে বলল, কেন? বাসা থেকে বউকে সময় দেবে নাকি? ফারদিন আহমেদ ভাবে বললেন। তা না হয় দিলাম। ফারাজ দাঁত কেলিয়ে বলল, হুম, তোমরাই তো সময়। ফারদিন আহমেদ ভাব নিয়ে বললেন, আমার এত সুন্দর বউটাকে সময় না দিয়ে অফিসে পড়ে থাকবো নাকি? আখি বেগম চোখ বড় বড় করে বললেন। তোমার বাপ ছেলেরা এত নির্লজ্জ কেন বলো তো? ফাহাদ মায়ের দিকে তাকিয়ে বলল। কারণ তাদের মধ্যে। আখি বেগম ফাহাদের দিকে ঘুরে শাসিয়ে বললেন, এই চুপ, সব কিছুতে ডাক্তারি ঝাড়বি না। ফাহাদ, ফারাজ এবং ফারদিন আহমেদ একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দিলেন। তাদের হাসি দেখে আখি বেগমের কপাল চাপড়াতে ইচ্ছে করলো। বাপু ফাজিল, সাথে ছেলেগুলো। এর মধ্যেই 4-5 দিন পার হয়ে গিয়েছে। ফারাজ বাবার অফিসে জয়েন করেছে। এখনও নীতি তার অ্যাসিস্ট্যান্ট। ফারদিন আহমেদ মাঝে মধ্যে গিয়ে ঘুরে আসে অফিস থেকে। আজ যখন ফারাজ এবং নীতি অফিসে যাচ্ছিল, নীতিকে আখি বেগম রেখে দিয়েছে নিজের সাথে। তার একটাই কথা, ফারাজকে যে তোরা তো আমার কথা শুনবি না, তুই যা আসিফ, নীতি আমার সাথে থাকবে। কিন্তু নীতিকে তো অফিসে দরকার হয় মা। আখি বেগম ফারাজের কথাকে পাত্তা না দিয়ে নীতির হাত ধরে তাকে নিয়ে ঘরের দিকে হাঁটা দিতে দিতে ফারাজকে বললেন, মুড়ি খা। ফারাজ থম মেরে তাকিয়ে রইল মায়ের কথা শুনে। এই জন্যই বুঝি বলে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ফারাজ আর কি বলবে, একাই রওনা দিল অফিসের উদ্দেশ্যে। আজ অপরাজিতা বাসায় আবার যাবে তারা। সেই দিন হুট করে যাওয়ায় ভালোভাবে কথাবার্তা হয়নি। আজ পরিবার নিয়ে
আনুষ্ঠানিকভাবে দেখতে যাবে এবং আংটি পরিয়ে আসবে। যাওয়ার জন্য কিছু আয়োজন তো করা লাগবে, কিন্তু আঁখি বেগমকে কেউ পাত্তা দিচ্ছেই না। আঁখি বেগম ছেলের বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড, তাই তিনি সকাল থেকেই শুরু করে দিয়েছেন এই সেই নানান আয়োজন। সকালবেলা ফাহাদকে বলেছিলেন হাসপাতালে না যেতে। ফাহাদ প্রকোচকে জিজ্ঞেস করেছিল, কেন? আঁখি বেগম বলেছিলেন। আজকে মেয়ে দেখতে যাব তো। ফাহাদ স্বাভাবিক সুরে বলেছিল, সেটা তো সন্ধ্যায় যাব, সে টাইমে আমি এসেই পড়ব। আঁখি বেগম তখন ব্যস্ততা দেখিয়ে বলেছিলেন, তো একটা ব্যাপার স্যাপার আছে না, মেয়ে দেখতে যাচ্ছিস, একটা আনুষ্ঠানিকতা আছে না, একটা আয়োজন আছে। ফাহাদ মায়ের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলেছিল। মেয়ে তো আমি প্রতিদিনই দেখি মা, আয়োজন তুমি করো, আসছি আমি। বলে সে বেরিয়ে গিয়েছিল হাসপাতালের উদ্দেশ্যে। ফাহাদের যাওয়া দিকে তাকিয়ে আঁখি বেগম মনে মনে কপাল চাপড়ালেন। এই ছেলেকে তিনি কখনো জোর করে কিছু করাতে পারেন না। ফারাজকে জোর করে ব্ল্যাকমেল করে অনেক কিছু করাতে পারেন, কিন্তু ফায়াদকে না, মানে না। তাই তিনি ফায়াজকে অফিসে যেতে দিলেও নীতিকে রেখে দিয়েছেন। আমার ছেলেগুলো দুটোই বদমাস, বুঝছো? একটা ভদ্র বদমাস আর একটা তো প্রকাশ্যে বদমাস। আঁখি বেগমের কথা শুনে নীতি হাসছে। এই কয়েকদিনে আঁখি বেগমের সাথে খুব ফ্রি হয়েছে নীতি। দুজনে নানা গল্পে মশগুল থাকে যখন নীতি বাসায় থাকে। আন্টি, আপনি ফাহাদ ভাইয়াকে বদমাস বললেন, তাতে তো আমার কাছে ভালোই লাগে। আঁখি বেগম তার নীতি বর্তমানে নীতি রুমে ফ্লোরে বসে কিছু গিফটস প্যাক করছে। নীতিও সাহায্য করছে। হাতের বক্সটাকে র্যাপিং করতে করতে নীতি মুচকি হেসে বলল, ভাইয়ার অপরাজিতা ফুল খুব লাকি আপনাকে শাশুড়ি হিসাবে পেয়ে। আঁখি বেগম হাতের কাজটা থামিয়ে নীতির দিকে তাকিয়ে প্রশান্তির একটা হাসি দিয়ে বললেন, এই জন্যই তো ভদ্র বদমাস বলছি। আমি তো শাশুড়ি হতে চাই না, মা হতে চাই তার। আমার কোনো মেয়ে নেই, তবে ছেলের বউকে আমার মেয়ের মতো করে রাখবো আমি। মেয়ে নিয়ে যত শখ ছিল সব তাদের দিয়ে মিটাবো। আমার এক মেয়ে তো চলে গেল, তবে এই মেয়েকে আমি অনেক আদরে রাখবো। নীতি বুঝতে পারল চলে গেলে বলতে আঁখি বেগম ফারাজের মৃত স্ত্রীকে বুঝিয়েছেন। তার কথা ভেবে আঁখি বেগমের চোখের কোণে পানি চলে আসলো। হাত দিয়ে তা মুছে ফেলে বললেন, মেয়েটা এত লক্ষ্মী ছিল, আমার ঘরটা খুব সুন্দর করে আগলে রাখতো, কোনো সমস্যা হতো না, ধৈর্য সহকারে সমাধান করত। আমার অগোছন্ন ছেলেটাকে সে গুছানো করে দিয়েছিল, খুব ম্যাচিওর ছিল। নীতি আঁখি বেগমের হাত ধরে তাকে নীরবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। আঁখি বেগম নীতির মুখ পানে তাকালেন। মেয়েটাকে এতদিন ভালোভাবে দেখা হয়নি, কিন্তু এই মুহূর্তে তিনি তাকিয়ে রয়েছে নীতির মুখ পানে। তার চোখে পানি দেখে নীতি মেয়েটার চোখে পানি টলমল করছে। মেয়েটা নিশ্চয়ই আবেগী, খুব দেখতেও খুব মায়াবী লাগছে এই মুহূর্তে। আচ্ছা, এই মেয়েটাকে ফারাজের সাথে কেমন লাগবে? নিজের ভাবনার অবাক হলেন আঁখি বেগম। নিজেকে চটজলদি সামলে বলেন, দেখেছো, ইমোশনাল হয়ে গিয়েছি। কি করব বলো? আমার ছেলেগুলো এত ভালো ভালো মেয়েগুলো যে কোথা থেকে পায়? অপরিচিতা মেয়েটা এত মিশু, ছোটোখাটো পুতুলের মতো একটা মেয়ে, বয়সে ফায়াদের থেকে অনেক ছোট, কিন্তু আচরণে সে সবাইকে আপন করে নিতে পারবে। জানো সেদিন কি হয়েছে? আমরা যে গিয়েছিলাম বাসায়, ফেরত আসার সময় যে আমাকে কানে কানে বলেছিল যে ফায়াদ নাকি তাকে অনেক ধমকিয়েছে আগে, তাকে যেন আমি ধমকে দিই। বলেই হাসতে লাগলেন তিনি। নীতি দেখছে প্রশান্তির হাসি। মায়েরা বুঝি এমন হয়, সব সময় মমতাময়ী? নীতির মনেও প্রশান্তি বয়ে গেল এই মমতাময়ী নারীর মমতা দেখে। তারও মায়ের কথা মনে পড়ছে। সেও বাবা মায়ের রাজকন্যা ছিল, অথচ এখন বাবা মা কেউই নেই। নীতিকে চুপচাপ দেখে আঁখি বেগম বললেন, শুনো মেয়ে,
আমি তোমার কেউ না বলে আমি তোমাকে ভালোবাসি না এটা ভাববে না। তুমি আমার ফায়াজের খেয়াল রেখেছো ভিন দেশে, তার বন্ধু হয়ে পাশে ছিলে। তুমিও আমার খুব আদরের। এখন যেহেতু আমাদের সাথেই থাকবে, তাই তুমি আমার আরেক মেয়ে, ঠিক আছে? আমার সাথে কোনো সংকোচ করবে না, আর সংকোচ করলে তোমার লস, কারণ বাড়িতে আর কোনো মেয়ে নেই তোমাকে সাহায্য করার। নীতির চোখ টলমল করে উঠল আবারও, বলল, আপনি এত ভালো কেন আন্টি? আঁখি বেগম নাক মুখ কুচকে বলেন, আন্টিটা পরপর লাগছে, তুমি বরং আমাকে মনি ডাকো। আমার বোন নাই, বোন থাকলে বোনের ছেলে মেয়ের মনি ডাকা শেখাতাম। আছে একটা ভাই, তার ছেলেমেয়েরা তা ডাকে ফুপ্পি। মনি ডাক শোনা আর হলো না, তুমি পূরণ করো সেই অভাব। আঁখি বেগম হিসাব শুনে নীতি হেসে দিল। আঁখি বেগম মুখেও হাসি ফুটল। মেয়েটা বড্ড নাজুক, বাহিরে বড় হলেও আবেগ দিয়ে ভরপুর। ওইদিকে অপরাজিতার বাসায়ও ভীষণ রকম ব্যস্ততা। অপরাজিতার মাকে হেল্প করার জন্য অপরাজিতার ছোট খালামণি এসেছে। বড় খালামণিকে ডাকেনি তার মা, কারণ তাদের পরিবারটা ভালো না। একে তো পরিবার ভালো না, তার উপর ইয়ানা মেয়েটা যেখানে যায় অশান্তি নিয়ে আসে, তাই ফোনেও কিছু জানায়নি আপাতত। রামেসা বেগম আর তার ছোট বোন আমিনা দুজনে হাতে হাতে নানা কাজ করছে। আজ ছেলেপক্ষের বাড়ি থেকে বেশ কিছু মানুষ আসবে, আংটি পরাবে, বিয়ে নিয়ে আলাপ আলোচনা হবে, তাই মহা আয়োজন চলছে। বসে বসে সেগুলোই দেখছে অপরাজিতা। তাকে আজ ক্লাসে যেতে দেয়নি। ফায়াদ তাকে বলেছিল ক্লাসে যেতে, যেহেতু তারা সন্ধ্যায় আসবে, কিন্তু ছোট খালামণি ধমকে আর বের হওয়ার সাহস হয়নি। তার ছোট খালামণি অনেক রাগী, যা বলবে একবারে মুখের ওপর বলে দিবে। এ কথা ফায়াদকে জানাতে ফায়াদ বলল বাসায় পড়তে সে বসেছিল, কিন্তু খালামণির পোলা পানের জ্বালায় আর পড়তে পারল না। কতক্ষণ পর পর তার 14 বছরের মেয়ে সামিয়া এসে বলবে, আবু, দুলাভাই কি অনেক সুন্দর? এবার এসে বলবে, আপু, দুলাভাই দেখতে কেমন? এখন অপরাজিতা সোফায় গালে হাত দিয়ে বসে আছে। এখন আবার এসেছে সামিয়া, এসে পাশে বসে জিজ্ঞেস করলো, আপু, দুলাভাইয়ের একটা ছবি দেখাও না। অপরাজিতা এবার তেতে গেল, দাঁতে দাঁত চেপে বলল, দুলাভাই সুন্দর হোক বা না হোক, তোরা তো কিসের? সন্ধ্যায় যখন আসবে দেখিস, এখন মাথা খাস না তো। সামিয়া গাল ফোলালো। তা দেখে সামিয়ার ভাই সামির হেসে দিল উচ্চস্বরে। সে অপরাজিতাকে বলল, দেখাই দিলেই তো হয়। অপরাজিতা মুখ ভেঙচি কেটে বলল, তারপর তোর বোন সেই ছবি আমার থেকে নেবে, তারপর তার বান্ধবীদের গ্রুপে এসে ছবি দিয়ে সোপ করুক, তারপর সবগুলো মেয়ে আমার জামাইকে নজর লাগাক। দরকার নেই, এই বয়সে মেয়েরা এমনিতেও পাকামি করে বেশি। সামির আবারও হেসে দিল। সামির আর অপরাজিতা সমবয়সী, তাদের বন্ডিংটা ফ্রেন্ডের মতো। সামির বলল, আমাকে তো দেখাতে পারিস। দন্তে নয় আকার না, তুইও নজর লাগাই দিবি, আমার হবু জামাই একটু বেশিই সুন্দর। সামির দিল অপরাজিতার মাথায় এক থাপ্পড়। সামিরকে আগেই দেখেছে অপরাজিতা, খ্যাপানোর জন্য বলেছিল আবার দেখাতে। অপরাজিতা মাথা ঘষে বলল, তোর ব্রেকআপ হয়ে যাবে দেখিস। এই কথা শুনে আমিনা বললেন, ব্রেকআপ হয়ে যাবে মানে? সামির? সামির আমতা আমতা করে বলল, আরে আম্মু, অপরাজিতা মজা নিচ্ছে। আমিনা চোখ রাঙিয়ে বলে গেলেন, তাই যেন হয়। আমিনা বেগমের ইচ্ছা ছেলেকে নিজের পছন্দে বিয়ে করাবে, তাই প্রেম করতে ছেলেকে সাপ সাপ নিষেধ করেছেন তিনি। আমিনা চলে যেতেই সামির হাফ ছেড়ে বাঁচল। অপরাজিতা তা দেখে শয়তানি হাসি দিল। সামির চোখ কটমট করে তাকালো অপরাজিতার দিকে। দুপুরে খাওয়ার পর অপরাজিতার মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। সে গিয়ে সামিরকে ধরলো। এই চল বাইরে যাই। সামির অপরাজিতার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন? অপরাজিতা সুন্দর করে বলল,
এমনি চল ঘুরে আসি। সামির ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। তোকে আমি বিশ্বাস করি না কি আকাম করতে যাচ্ছিস। অপরাজিতা বাচ্চাদের মতো করে বলল। এমন করিস না, চল প্লিজ। না। অপরাজিতা এবার নিচু স্বরে বিরক্তি নিয়ে বলল। এই চল, আমি দুদিন ধরে ডাক্তারকে সামনাসামনি দেখি না, মোবাইল দেখতে আর ভাল লাগে না। চল তুই, না হলে খালামণিকে তোর গার্লফ্রেন্ডের কথা বলে দেব। অপরাজিতার ধমকে কাজ হলো। সামির অপরাজিতার মুখ চেপে ধরে বলল। আসতে বল বোন আমার, জুতা পেটা খাওয়াবি নাকি? অপরাজিতা শয়তানি হাসি দিয়ে বলল। চল তাহলে। তারপর সামির, রামিসা বেগম ও আমিনাকে অনেক কসরত করে মানিয়ে অপরাজিতাকে নিয়ে বের হলো। রিকশার বিরক্তি নিয়ে বসে আছে সামির। অপরাজিতা মুখ থেকে হাসি সরছেই না। সামির জিজ্ঞেস করলো। আমাকে এনেছিস কেন? আমাকে একা বিনা কারণে বের হতে দিবে না তাই। অপরাজিতাকে এত খুশি দেখে সামির জিজ্ঞেস করলো। কবে থেকে চলছে এগুলো? অপরাজিতা প্রশ্ন বুঝতে না পেরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল। সামির বলল। তোর রিলেশনশিপের কথা বলছি। অপরাজিতার এবার বোধগম্য হলো। সে বলল। ক্লাস 10 থেকে এক পক্ষে ছিল আমার তরফ থেকে, এইচএসের পর দুপক্ষে হয়েছে। সামির অবাক হয়ে বলল। তুই তার মানে পিছে ঘুরেছিস? অপরাজিতা চ জাতীয় শব্দ করে বলল। পিছে ঘুরেছিস বলিস কেন রে, বল ভালোবেসেছি। কথা বলতে বলতে তারা হাসপাতালে পৌঁছে গেল। রিক্সা ভাড়া মিটিয়ে ভিতরে প্রবেশ করতেই সামির অপরাজিতাকে বলল। ওইটা ইয়ানা আপু না? একটা মেয়েকে দেখিয়ে দিল, টাইট টপ আর জিন্স পরা। অপরাজিতা তা দেখেই মেজাজ বিগড়ে গেল। বলল। এই শাকচুন্নি এখানে কি করে? সামির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। জানি না, আয় দেখি। তারা ইয়ানার পিছে পিছে গিয়ে দেখলো ইয়ানা একটা চেম্বারে প্রবেশ করেছে। চেম্বারের বাহিরে ডক্টর ফাহাদ আহমেদ দেখেই অপরাজিতার মুখ রাগে লাল হয়ে গেল। অপরাজিতার মুখ দেখে সামির ফাঁকা ঢোক গেল। আজ ইয়ানার খবর হয়ে যাবে। অপরাজিতা নিজেকে অনেক কষ্টে দমিয়ে মুখে হাসি ফুটিয়ে ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই দেখলো ইয়ানা সামনের দিকে ঝুঁকে বসে আছে। ফাহাদ এ নজর প্রেসক্রিপশনের নোটের দিকে। আশেপাশে তাকাচ্ছে না সে। তা দেখে রাগের মাঝেও অপরাজিতা শান্তি লাগলো। অপরাজিতা সালাম দিল। আসসালামু আলাইকুম। সালাম শুনে ফাহাদ মাথা তুলে তাকালো। মুখে হাসি ফুটলো তার। সে মুচকি হেসে অপরাজিতাকে তার কাছে চেম্বারে বসতে বলল। কিন্তু অপরাজিতা গিয়ে ইয়ানার পাশে বসে জোর করে হেসে বলল। আপু তুমি এখানে কি করো? ইয়ানা ফাহাদের সামনে এবার বলল। তোর বয়ফ্রেন্ড দেখতে আসছি। অপরাজিতা দাঁতে দাঁত চেপে বলল। বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো আর জামাই বলো, মানুষটা তো আমার, তাই আমাকেই না হয় দেখতে দাও। ফাহাদ বুঝলো এরা পরিচিত, তাই সে আর ইন্টারফেয়ার করলো না। সে নীরবে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে আসলে কাহিনীটা কি। ইয়ানা দাঁড়িয়ে বলল। আচ্ছা দেখ, আমার কাছে বরং একটা ছবি আছে, আমি সেটা দেখি। বলে সে ব্যাগ থেকে ফাহাদের একটা ছবি দেখালো, যা সে অপরাজিতার রুম থেকে চুরি করেছিল। কিছু মানুষ থাকে যারা অন্যের জীবনে অশান্তি করে মজা পায়। ইয়ানাও সেই রকম। ছবিটা দেখে অপরাজিতার রাগ সামলাতে পারল না। সে ছবি সহ ইয়ানার হাত মুচড়ে ধরল। ইয়ানা ব্যথায় ছোটার জন্য ছটফট করছে। অপরাজিতা মুখ রাগে লাল হয়ে গেছে। ফাহাদ অপরাজিতার এই রূপ দেখে অবাক, কিন্তু সামির মোটেও অবাক না, কারণ সে অপরাজিতাকে এভাবেই দেখেছে ছোটবেলা থেকে। ফাহাদকে অবাক হতে দেখে সামির ফাহাদের পাশে এসে বলল। দুলাভাই অবাক হচ্ছেন? অবাক হবেন না, কারণ আমার বোন অলরাউন্ডার, সে সব পারে। বলে মিটমিট করে হাসছে সে।
এইদিকে অপরাজিতা ইয়ানার হাত মুচড়ে ধরে রাগে হিসিয়ে বলল, তুমি আমার থেকে বয়সে বড় হলেও তোমার থেকে আমার শক্তি বেশি, বুঝেছো? তোমার এই না খাওয়া বানানো ফিগার ভাঙতে আমার 2 মিনিটও লাগবে না। তারপর আরেকটু জোরে হাত মুচড়ে ধরল। ইয়ানা ব্যথাতুর শব্দ করে উঠল। সে ছোটার জন্য চেষ্টা করছে কিন্তু পারছে না। অপরাজিতা কায়দা করে ধরেছে। অপরাজিতা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, তুই এই পোশাক পরে এখানে আসছিস কেন? ফিগার দেখাতে? আমি বলে দিচ্ছি, আমার বিয়েতে যদি ঝামেলা করিস তোর টাকা আসার স্রোত বন্ধ করে দেব। কি ভাবছিস আমি জানি না কিছু? তোর রাজনীতি করা বাপ জানে যে তার আদরের মেয়ে কোথায় কোথায় চায়। এটা শুনে ইয়ানা ভয় পেয়ে গেল। তার বাবা জানলে তাকে জানে মেরে ফেলবে এই ব্যাপারে। অপরাজিতা হাত ছেড়ে দিল ইয়ানার। ইয়ানা রাগে ভয়ে আর অপমানে একটা কথাও না বলে বেরিয়ে গেল। ইয়ানা বেরিয়ে যেতেই অপরাজিতা জোরে নিঃশ্বাস ছাড়ল। সামির অপরাজিতা আর ফাহাদকে প্রাইভেসি দেওয়ার জন্য কিছু একটা বলে বের হলো কেবিনের থেকে। সামির বেরিয়ে যেতেই ফাহাদ অপরাজিতার কাছে তাকে পাশের ছোট সোফায় বসিয়ে বলল, এত কিছু কি দরকার ছিল? সে কিছু বলেনি আমাকে। অপরাজিতা চেয়ারে বসেই পেট জড়িয়ে ধরল ফাহাদকে, শক্ত করে ধরে বলল, ছিল, আপনি তাকে চেনেন না, খুবই খারাপ। অপরাজিতা এখনও জোরে জোরে শ্বাস নিচ্ছে রাগের কারণে। ফাহাদ তা বুঝতে পেরে অপরাজিতাকে ছাড়িয়ে তার পাশে বসে তাকে বুকে জড়িয়ে নিল। অপরাজিতা খামচে ধরল ফাহাদের পিঠ। এই তো শান্তি, এই বুকেই অপরাজিতার শান্তি। ফাহাদ অপরাজিতার মাথায় পাশে চুমু খেলো। তাকে শান্ত করার উদ্দেশ্যে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। বেশ কিছুটা সময় ফাহাদের বুকের মধ্যে থেকে অপরাজিতা শান্ত হলো। শান্ত হতেই অপরাজিতা ধীর স্বরে বলল, আপনাকে না পেলে আমি পাগল হয়ে যাব, আপনি কি বুঝতে পারছেন? গাল পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল অপরাজিতার। হারানোর ভয় অপরাজিতাকে খুব পীড়া দেয়। সে ফায়াতকে অনেক সাধনা করে পেয়েছে। এক পাখি ভালোবাসলে যে কতটা অসহায় লাগে তা অন্য কেউ বুঝবে না। নিজের উপর ভরসা রেখে ফায়াদের অনুভূতির জন্য অপেক্ষা করেছে সে। হারাতে পারবে না, হারালে সে নিজেও হারিয়ে যাবে। অপরাজিতার বুক থেকে মাথা তুলে ফায়াদের গালে হাত দিয়ে বলল, আমি আপনাকে কতটা ভেঙে ভালোবেসে ফেলেছি এটা আমি ছাড়া কেউ জানে না। আপনাকে হারালে আমি পাগল হয়ে যাব, বিশ্বাস করেন। আমি আপনাকে পাওয়ার জন্য দিনের বেলা পাগলামো করলেও রাতের বেলা বেশি বালিশ ভিজিয়েছি চোখের পানিতে। মনে হতো এই বুঝি অন্য কেউ এসে নিয়ে গেল। অল্প বয়সে ছিলাম, আবেগ বলুন আর যাই বলুন, শুধু আপনাকেই চেয়েছি। অপরাজিতা গাল বেয়ে অশ্রু ঝরছে। কথাগুলো যেন এক একটা তীরের মতো বিচ্ছে ফায়াদের হৃদয়ে। সে কেন আর একটু আগে মেয়েটাকে আপন করে নিল না? তাহলে হয়তো তার ফুলের কষ্টটা একটু কম হতো। ভিতরে সব এলোমেলো লাগছে ফায়াদের, কিন্তু বাহিরে সে শান্ত রইল। অপরাজিতা আবার বলল, আপনাকে না পেলে আমি। বলতে পারল না সে। চোখ দুটো বন্ধ হয়ে এলো। ফাহাদ অপরাজিতার ভেজা চোখে চুমু খেলো, পরপর 2 চোখেই, তারপর ডান গালে, তারপর বাঁ গালে। অপরাজিতার চোখ বন্ধ রেখেই ফাহাদের কাঁধের শার্ট খামচে ধরল। তার চোখ দিয়ে এখনো পানি পড়ছে নীরবে। ফাহাদ অপরাজিতার ঠোঁটে আঙুল দিয়ে বলল, এটা বাকি থাকলো, বিয়ের পর এর উপর অধিকার খাটাবো। তারপর অপরাজিতার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি তোমারই হব, কান্না করবে না। আমার অসহ্য লাগে তুমি কান্না করলে। অপরাজিতা চোখ খুলে তাকালো ফাহাদের দিকে, তারপর আবার মুখ গুজে দিল তার বুকে। ফাহাদও সময় দিল অপরাজিতাকে শান্ত হওয়ার। আজ ইয়ানা নামের মেয়েটার উপস্থিতি আরও একবার জানান দিল ফাহাদকে যে এই ফুলটা তাকে ছাড়া ঝরে যাবে। তাই একে আদর ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে। খুব মূল্যবান ফুল, যার মূল্য হয় না, শুধু ভালোবাসার ফুল। বেশ কিছুক্ষণ ধরে ফাহাদের বুকে মাথা রেখে চুপচাপ বসে আছে অপরাজিতা। ফাহাদ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
চুলগুলো গুছিয়ে দিয়ে এবার বলল, বাসায় যাবে না? বুকে মাথা রেখে অপরাজিতা ছোট করে উত্তর দিল, হুম। চল আমি পৌঁছে দিই, তোমার কাজিন অনেকক্ষণ থেকে বাইরে আছে। অপরাজিতা এবার মাথা তুলে সোজা হয়ে বসে বলল, আপনার আজকে আর ডিউটি নেই? না, আজ এই পর্যন্তই। তারা বের হলো হাসপাতাল থেকে। বাহিরে বের হয়ে দেখলো সামির একটা দোকানের সামনে দাঁড়িয়ে কোক খাচ্ছে। গরমে ঘেমে নেয় একাকার সে। অপরাজিতা তাকে ডাকতেই সে অপরাজিতার সামনে এসে দাঁড়িয়ে বলল, হলো তোর, গরমে আমি শেষ। অপরাজিতা কানে ধরে সরি বলো। সামির এবার ভদ্র সেজে ফাহাদের সামনে গিয়ে হাত বাড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। তখন সালাম দিতে ভুলে গিয়েছিলাম। আমি শামীম হাসান, অপরাজিতার খালাতো ভাই। ফাহাদ হ্যান্ডশেক করে বলল, আমি ডক্টর ফায়েদ আহমেদ, অপরিচিতার। সামির মুখের কথা কেড়ে নিয়ে দাঁত কেলিয়ে বলল, জানি না, এই শয়তানটার অনেক সাধনার একজন পুলিশ। অপরাজিতা সামিরের কথায় লজ্জা পেয়ে সামিরের দিকে চোখ গরম করে তাকালো। ফাহাদ তাদের কাণ্ডে সামান্য হাসলো। ফাহাদ তাদেরকে লাঞ্চ করাতে চাইল। সামির বলল, লাঞ্চ করে আসছি ভাইয়া, এখন বাসায় না গেলে আমার মা আমাকে বাসা থেকে বের করে দিবে। এই মেয়েটার জন্য মিথ্যা বলে ওকে এখানে আনতে হয়েছে। ফাহাদ অপরাজিতার দিকে তাকালো। ফাহাদের চাহনি দেখে অপরাজিতা কৈফিয়ত দেওয়ার মতো করে বলল, আমার দোষ নাই, আপনার দোষ। আমার আপনাকে দেখতে ইচ্ছে করছিল, এটা তো মোটেও আমার দোষ না। ফায়াদ অপরাজিতার কথা শুনে চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে। তা দেখে অপরাজিতা স্বীকার করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমারই দোষ। বলে গাল ফোলালো সে। ফায়াদ কিছু বলল না সামিরের সামনে। তাদেরকে বলল একটু দাঁড়াতে, ফায়াদ তাদের পৌঁছে দেবে। গাড়ি নিয়ে আসার সময় সাথে করে আইসক্রিম নিয়ে এসেছে, আরও হাবিজাবি খাবার এনেছে ফায়াদ। তাদের হাতে দিয়ে বলল খেতে, আর বাসার বাচ্চাদেরও দিতে বাকিগুলো। অপরাজিতা আইসক্রিম শেষ করে একটা চকলেট খাচ্ছিল। কি মনে করে ফায়াদকে সামনে ধরলো চকলেটটা। ফায়াদ বলল সে চকলেট খায় না। তাদের পৌঁছে দিতেই সামির আগে আগে নামলো গাড়ি থেকে। ফায়াদ অপরাজিতার দিকে ঘুরে বলল, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো এখন, পরে সন্ধ্যার টাইমে উঠবা। যাও, এভাবেই গরমের মধ্যে আর বের হবে না। অপরাজিতা মাথা ঝুঁকিয়ে সম্মতি দিল। তারপর ফায়াদকে বলল, আপনারা কয়টা বাজে আসবেন? বলতে পারল না। তার আগেই অপরাজিতা ফায়াদের মুখে চকলেট পুড়ে দিয়ে গাড়ির দরজা খুলে বাসার ভিতরে দৌড় মারল। ফায়াদ মুখ বন্ধ করে চোখ মুখ কুঁচকে ফেলল। মিষ্টি তার একদমই পছন্দ না। ফাজিল মেয়েটা জানে, এই জন্যই তাকে চকলেটটা খাইয়ে ছাড়ল তার নিষেধ করা সত্ত্বেও। ফায়াদ চকলেটটা ফেলে গাড়ি স্টার্ট দিল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। মনে মনে বলল, এই মেয়ে আজীবন ফাসিলে থাকবে। অপরাজিতা বাসার ভিতর ঢুকে হাসছে। সে হাতে রেখেছিল চকলেট, সুযোগ বুঝে কাজে লাগালো। বাসায় প্রবেশ করতেই দেখলো মা, খালা সোফায় বসে আরাম করছে। অনেক কাজ করেছে তারা, আবার হয়তো কতক্ষণ পর ব্যস্ত হয়ে যাবে। অপরাজিতা তার রুমে যেতেই দেখলো বিছানার অবস্থা 12টা। বিছানায় আবির সামিয়া বসে, জিনিসপত্র এলোমেলো অবস্থা। সে গিয়েই আবিরের মাথায় চাটি দিয়ে বলল, শ্রদ্ধেয় ছোট ভাইজান, আপনি আমার রুমে কি করেন? আর রুমের এই অবস্থা কেন করছেন? মানা করেছিলাম না? আবির চিপসের প্যাকেট খুলতে খুলতে বলল, আপু, স্বামী আপু বলছে তোমার রুমে থাকবে, আমি মানা করেছিলাম, শুনে নাই, আমাকেও নিয়ে আসছে। অপরাজিতা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার রুমটা আসলেই ঠান্ডা, এই জন্য সে এই রুম কখনো কাউকে দেয়নি। দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা থাক, কিন্তু বিছানা ঠিক কর। বারান্দা থেকে আওয়াজ আসতেই বারান্দায় গিয়ে দেখলো সামির সেখানে ফ্লোরে বসে আছে।
অপরাজিতা কোমরে হাত দিয়ে বলল। এখন কি মহাশয়, আপনিও এখানে দখল করবেন? সামির বেঁকি হেসে বলল। এখানে বাতাস রে, অন্য রুমগুলো গরম। অপরাজিতার কপাল চাপড়ালো। তার রুমে বেশি মানুষের আনাগোনা তার পছন্দ নয়, কিন্তু কিছু করার নেই। সেও বসলো সামিরের পাশে। সামির মোবাইলে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছিল। অপরাজিতাকে বসতে দেখে মোবাইলটা পাশে রেখে দিল। অপরাজিতা তা দেখে বলল, এটা কত নম্বর? সামির মাথা চুলকে হেসে বলল। 8 নাম্বার। অপরাজিতা অবাক হলো না। এর আগের বারও যখন দেখা হয়েছিল তখন 5 নম্বর চলছিল। সামির সিরিয়াস রিলেশনে থাকে না। মেয়েরা তাকে প্রপোজ করে আর সে অ্যাকসেপ্ট করে। তার মতবাদ মেয়েগুলোকে কষ্ট দিতে মন চায় না তার। অপরাজিতা এটা শুনে জিজ্ঞেস করেছিল, ব্রেকআপ যখন করিস তখন তারা কষ্ট পায় না? সামির ভাবলেশীনভাবে বলেছিল, না, ব্রেকআপ তারা নিজেরাই করে। তারপর থেকে অপরাজিতা আর মাথা ঘামায় না সামিরের সো কল্ড রিলেশনশিপ নিয়ে। সামির হলো একজন বন্ধুর মতো ভাই অপরাজিতার। তাদের দেখা কম হলেও যখন দেখা হয় তাদের দেখে বোঝাই যায় না যে তারা অনেক দিন পর দেখা করেছে। সামির আকাশের পানে চেয়ে জিজ্ঞেস করলো, ভালোবাসায় কিভাবে জড়ালি তুই? আমাকে তো বলতে তুই ছেলেদের ঘুরাবি তোর পিছে, এখন শুনছি তুই ঘুরছিস তাকে পাওয়ার জন্য। অপরাজিতা ফিক করে হেসে দিল। পুরনো কথা মনে পড়ে গিয়েছিল তার। সে বলল, প্রেমে যে কিভাবে পিছলে পড়লাম, হায় আল্লাহ। কিভাবে? শোন বলি, আমার সাথে ওনার দেখা হয় এক বিয়ে বাড়িতে। উনি তখন আরও ইয়াং ছিল। বিশ্বাস কর, এত সুন্দর কোনো পুরুষ লাগেনি আমার কাছে। ওনার লুক, কথাবার্তা, মুখের এক্সপ্রেশন সবই আমাকে মুগ্ধ করে দিয়েছিল। আর বুঝেছি তো, আরও ছিল কিশোরী বয়স আমার। ক্রাশ নামক মাছটা খেয়েই বসেছিলাম ওনার ওপর। তার উপর তো ওনার সাথে ছোটোখাটো একটা ঝগড়া করেছিলাম, তবু ওনাকে ভালো লাগা বন্ধ হয়নি। ভাবতাম, ইস, আরেকবার যদি দেখা হয়। তার গম্ভীর সেই পুরুষালী কণ্ঠ বারবার শুনতে ইচ্ছা করত। ওই বয়সে মেয়েরা বুঝি এমনই হয়, ক্রাশ খেয়ে মাতাল অবস্থা। বলে হাসতে লাগলো অপরাজিতা। সামির অপরাজিতার দিকে তাকিয়ে বলল, এটা তো নিব্বি টাইপের হয়ে গেল। অপরাজিতা হেসে এসে বলল, আমারও এখন এমনই লাগে। তারপর দ্বিতীয়বার ওনার সাথে স্কুলে দেখা হয়, তখনও ঝগড়া হয়, তবে সেবার ঝগড়া মিটমাটও হয়। তারপর বেশ কয়েকবার দেখা হয় বিভিন্ন ফাংশনে। আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম, ভালো লাগতো, অসম্ভব ভালো লাগতো। ওনাকে নিয়ে এতটা ভাবা শুরু করে দিয়েছিলাম যে ওনাকে না ভাবলে আর ভালো লাগতো না। তাকে নিয়ে মাত্রারেক তো ভাবা থেকেই ভালোবাসার সূচনা। আহামরি কোনো সিনেমাটিক কিছু ছিল না যে আমাকে বাঁচিয়েছে, আমি প্রেমে পড়েছি বা তার একটা ভালো গুণ দেখে প্রেমে পড়েছি। আমি তাকে নিয়ে ভাবতে ভাবতে তাকে ভালোবেসে ফেলেছি। সে আমার সাথে দুটো কথা ভালোভাবে বললে মনে হতো, ইস, আর কি চাই, তাকেই চাই শুধু। তারপর ঠাসঠুস বলেই দিয়েছি আমি তাকে ভালোবাসি। সে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। তারপরও তো এখন দেখতেই পারছিস। সামির অবাক হয়ে বলল, তুই পারিসও বটে। অপরাজিতা হাসছে। সামির অপরাজিতার মাথায় টোকা দিয়ে বলল, তুই দেখতে ছোটখাটো হলেও তুই কিন্তু মোটেও বাচ্চা মানুষ নয়। ভাইয়ার কাছে গেলে বাচ্চা হয়ে যাস কেন? অপরাজিতা সামিরের প্রশ্ন শুনে হাঁটু ভাঁজ করে বসে সামিরের কাঁধে মাথা ঠেকিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, তাকে আমি ভালোবাসি। তার সামনে আমি নিজেকে ম্যাচুর হিসেবে উপস্থাপনা করতে পারি না। সে শাসন করলে আমার ভালো লাগে। আর আমার বাচ্চা স্বভাবের জন্যই কিন্তু আমি এত আদুরে সবার কাছে। দরকার ছাড়া ম্যাচুরিটি দেখাবো কি করতে? সামির মুখ টিপে হেসে বলল, হ্যাঁ, যেমন আজ দেখালি ইয়ানা আপুর হাত মুছড়ে। অপরাজিতা চোখ উল্টিয়ে বলল, শাট আপ, ওই পেতনির নাম নিস না তো। ফায়াদ বাসে পৌঁছতেই রাফিয়া পেছন থেকে গলা চেপে ধরল ফায়াদে। রেগে বলল, তুমি দেশে এসেছো, আমার সাথে দেখা করনি কেন? রাফিয়া ভালোভাবে ধরতে পারেনি ফায়াদকে। ফায়াদ রাফিয়ার হাত ছুটিয়ে গম্ভীর স্বরে বলল, আমি ফায়াদ। রাফিয়া জিভে কামড় দিয়ে বলল, সরি ভাইয়া,
তখনই দরজা দিয়ে প্রবেশ করতে করতে ফায়াজ বলল, এ রাফু, আমি এখানে? শুনে রাফিয়া পিছনে ঘুরে ফায়াজকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। ভাইয়া, তোমাকে কত মিস করেছি। তা দেখে রিজু হতাশায় সুরে বলল, হায়রে নাটক, একটু আগে গলা টিপে ধরতে চাইছিল আর এখন গলা জড়িয়ে ধরে। ফায়াজ হাসছে রিজুর কথা শুনে। সোফায় বসে আস্তে করে রিজুর কানে বলল, ইয়া হচ্ছে নারী জাতি, কি করবে নিজেও জানে না। তোমরা কানাকানি করো কেন? রিজু শুদ্ধ করে দিয়ে বলল। কানে মুখে হবে? রাফিয়া ভেংচি কেটে বলল, একই। তারপর ফায়াজের উদ্দেশ্য দুঃখী চেহারা নিয়ে বলল, তুমি আমার সাথে দেখা করনি কেন? রিজু ফায়াজের পাশ থেকে বলল। সবই গিফট নেওয়ার ধান্দা। রাফিয়া চোখ কটমট করে তাকালো রিজুর দিকে। এরই মধ্যে ফায়াজ ফ্রেশ হয়ে বাসার ঘরে এসে উপস্থিত। ফায়াজকে এভাবে বসে থাকতে দেখে বিরক্তিকর শব্দ করে বলল, ফ্রেশ হচ্ছিস না কেন? ফায়াজ মাথাটা আরেকটু এড়িয়ে বলল, যাচ্ছি। ফায়াজ কোনো কথা না শুনে ফায়াজকে ঘাড় ধরে দাঁড় করিয়ে গম্ভীর মুখে বলল। এখনই যা। ফায়াজ এবার ফায়াদের দিকে তাকিয়ে রুমের দিকে যেতে যেতে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল, মা, তোমার ছেলেকে ডক্টরি পড়াইতে বলছিল, এখন শুধু অত্যাচার করে। ফারাজের কথা শুনে আঁখি বেগম দূরে থেকেই মুচকি হাসলেন। রাফিয়ার আম্মু বললেন, আপা, ঘরটা আবার আগের মতো হয়ে গিয়েছে। আঁখি বেগম বললেন, এভাবেই থাকুক আজীবন। তখন নীতি এসে আঁখি বেগমকে বলল, মনি, দেখো তো কোনটা পরবো আজ। এক হাতে কুর্তি আর এক হাতে 3 পিস নিয়ে দাঁড়িয়ে আছে। 2 দিন আগে মার্কেটে গিয়ে বেশ কাপড় কিনেছে সে। আঁখি বেগম কুর্তি পছন্দ করে দিলেন। কুর্তি নিয়ে আবার রুমে ফেরত গেল। নীতিকে দেখে রাফিয়ার মা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন। আঁখি বেগম বুঝতে পেরে বললেন, নীতি ফায়াজের অ্যাসিস্ট্যান্ট ছিল। রাফিয়ার মা ও বলে রীতি যাওয়ার পানে তাকিয়ে রইল। তার দৃষ্টি দেখে আঁখি বেগম বলেন, আমি জানি তুমি কি ভাবতেছ, ভুলে যাও। আমি আমার ছেলের মতের বিপরীতে কিছু করব না। তিনি আর কিছু বললেন না। সন্ধ্যার পর অপরাজিতদের বাসা ভীষণ ব্যস্ত হয়ে গেল। ফায়াদরা এসে পড়েছে প্রায়। অপরাজিতার বাবা গিয়েছে তাদের বাহির থেকে আনতে। তারা বাসায় প্রবেশ করতেই রামিসা বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন। কে ফায়াদ আর কে ফারাজ বারবার গুলিয়ে যাচ্ছে তার। ফারদিন আহমেদ, আঁখি বেগম, রাফিয়ার আম্মু, ফায়াদ, ফায়াজ, নীতি, রিজু এবং রাফিয়া এসেছে আজ। তারা সবাই বসার ঘরে বসলো। ফায়াদ আজ পরেছে স্কাই ব্লু শার্ট। সে সোফায় বসলো তার বাবার পাশে। বসে আশেপাশে চোখ বোলালো একবার। তা দেখে রাফিয়া ফারাজের কানের কাছে গিয়ে বলল, শেষ পর্যন্ত আমার স্কুলের সিনিয়র আপুকেই পড়ালো। ফারাজ আবার রাফিয়াকে বলল, তোর সিনিয়র আপু আমাদের অনেক জুনিয়র। তারা ফিসফিস করে কথা বলার মধ্যেই রামিসা বেগম বললেন, রাফিয়া এবং নীতি, তোমরা দুজন চাইলে অপরাজিতার কাছে যেতে পারো। হ্যাঁ, তোমরা অপরাজিতার কাছে যাও। রাফিয়া ফারাজকে ভেংচি কেটে উঠে গেল। নীতি এবং রাফিয়া গেল অপরাজিতার রুমে গিয়ে তারা দুজনে একসাথে বলে উঠল, মাশাল্লাহ। অপরাজিতা শব্দ শুনে তাদের দিকে তাকিয়ে মুচকি হাসল। খানিকটা লজ্জাও পেল। এগিয়ে এসে নীতি আর রাফিয়াকে জড়িয়ে ধরল। রাফিয়া জড়িয়ে ধরে বলল, তোমাকে ভাবি হিসেবে পেয়ে আমি যে কি খুশি বলতে পারবো না আপু। অপরাজিতা মাথা নিচু করে হাসল। নীতি অপরাজিতার গাল টেনে দিয়ে বলল, তোমাকে দেখে তো ফাহাদ ভাইয়ের মাথা ঘুরে যাবে। অপরাজিতা লজ্জা পেয়ে বলল, ইস, কি যে বলো না আপু। নীতি সম্পর্কে ফাহাদ অপরাজিতাকে বলেছে, তাকে পরিচয়ও করিয়ে দিয়েছে।
অপরাজিতা এখন নীতিকে খুব পছন্দ করে। তার কাছে নীতিকে একদম বোন ম্যাটারিয়াল লাগে। হুম, সত্যি বলি গো, কিউটি। অপরাজিতা দুষ্টু হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। রাস্তাঘাটে কাউকে হার্ট অ্যাটাক ফাটাকে দিয়েছো নাকি? বসে বসে গল্প জুড়ে দিল চারটা মেয়ে। অপরাজিতা কথা শুনে অবাক হচ্ছে, আবার রাফিয়ার কথা শুনে হাসিতে লুটুপাট খাচ্ছে। এই যেন এক আড্ডা বসে গেল। সামির এসে বলল, তোমরা অপরাজিতাকে নিয়ে এসো, সবাই ডাকছে। আড্ডা ভেঙে গেল। অপরাজিতাকে নিয়ে সবগুলো মেয়ে সুন্দরভাবে বের হলো রুম থেকে। আজ ফাহাদের যেন বড্ড অধৈর্য লাগছে, বারবার আশেপাশে তাকাচ্ছে, মন যেন কিছু একটা দেখতে চাইছে। নিজের উপর অবাক হচ্ছে সে। মেয়েটা তাকে পাগল করে দিল। তাকে দেখার জন্য ছটফট করছে ভিতরটা, অথচ আজ দুপুরেই দেখা হয়েছে। বুকের মধ্যে নিয়ে বসেছিল মেয়েটাকে, তবুও যেন মনে হচ্ছে অনেকটা সময় ধরে দেখে না। আশেপাশে আরও একবার তাকাতে গিয়ে চোখ আটকে গেল আকাশি শাড়ি পরা মেয়েটার দিকে। বুকের মধ্যে হৃৎপিণ্ডটা যেন একবার থেমে গিয়ে আবার দ্রুত গতিতে চলতে শুরু করলো। মেয়েটাকে আবারও বুকের মধ্যে চেপে ধরতে ইচ্ছে করছে ওর। এ কি হলো ফাহাদের? অনুভূতি সামলাতে পারছে না সে। ফাঁকা ঢোক গিলল সে। ফারদিন আহমেদ ছেলের দিকে তাকিয়ে গলা খাঁকানি দিলেন। প্রথমবারের মতো ফায়াদ তার বাবার সামনে লজ্জা পেল। লজ্জা পেয়ে চোখ নামালো সে। অপরাজিতা দেখেছে ফায়াদের সেই দৃষ্টি যখন সে বসার ঘরে প্রবেশ করে। অপরাজিতাকে ফায়াদের পাশে বসালেন আঁখি বেগম। ফারদিন আহমেদ ফায়াদের পাশ থেকে উঠে ফারাজের পাশে বসলেন। অপরাজিতা মাথা নিচু করে হালকা হাসি দিয়ে বসে আছে। ফারিয়ার আমু বলেন, মাশাল্লাহ, আমার ফাদের সাথে কত সুন্দর লাগছে অপরাজিতাকে। তা শুনে ফাহাদ আবার আর চোখে তাকালো অপরাজিতার দিকে। তার যেন শুধু দেখতেই ইচ্ছে করছে অপরাজিতাকে। ফাহাদকে আর চোখে তাকাতে দেখে অপরাজিতা সবার কথা বলার এক ফাঁকে আস্তে করে ফাহাদকে খোঁচা মেরে বলল, কি ব্যাপার? আজ ডাক্তার সাহেবের নজর দেখি আমারটাকে সরছেই না। ফাহাদ মাথা নিচু করে হালকা হেসে সেও আবার আড়ালে ফিস ফিস করে বলল, কোনো একজনকে দেখে আমারও আজ প্রেম প্রেম পাচ্ছে, তাই নজর সরাতেই পারছি না। অপরাজিতা চোখ বড় বড় করে তাকালো ফাহাদের দিকে। পরক্ষণেই নিজেকে সামলে অন্যদিকে তাকিয়ে মুখ চেপে হেসে দিল। ইস, এই অনুভূতিটা এত সুন্দর কেন? ভালোবাসার মানুষকে পেতে চললে এমন অনুভূতি হয় বুঝি? এদিকে 14 বছরের কিশোরী সামিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ফারাজের দিকে। রাফিয়া তা লক্ষ্য করে সামিয়ার কাছে গিয়ে তার পাশে দাঁড়িয়ে আস্তে করে বলল, এইভাবে তাকিয়ে আছো কেন আমার ভাইয়ার দিকে? তাদের দিকে কারো নজর নেই, সবাই কথা বলার ব্যস্ত। সামিয়া বলল, রাফিয়া বুঝলো এই কিশোরীর মনে লাড্ডু ফুটছে। ক্রাশ নামক জিনিসটা খেয়ে বসে আছে সে, তাই বয়সও দেখছে না। কিন্তু এরে তো এগুলো থেকে বাহির করতে হবে। রাফিয়ার মাথায় শয়তান চাপলো। সে দুষ্টু হেসে নীতিকে দেখিয়ে বলল, ওই যে সুন্দরী আপুটাকে দেখছো, সে ফায়াজ ভাইয়ের গার্লফ্রেন্ড, তাই সে সিঙ্গেল নেই। শেষ কথাটা দুঃখী ভাব করে বলল রাফিয়া। সামিরার চেহারা দেখে মনে হচ্ছে সে আসলেই খুব দুঃখ পেয়েছে। সামিয়াকে সেখানে রেখে রাফিয়া নিজের আগের জায়গায় ফিরে এলো। সে তার জায়গায় দাঁড়াতেই শুনতে পেল, বাহ, আপনি তো খুব সুন্দর নাটক করেন। রাফিয়া পাশে তাকালো, দেখলো সামির তীক্ষ্ণ চোখে চেয়ে আছে তার দিকে। রাফিয়া সামিরের দৃষ্টিতে পাত্তা না দিয়ে ভাব নিয়ে বলল, তাই একটু পারি। সামির একই দৃষ্টি নিয়ে বলল,
তা তো দেখলাম। আমার বোনকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে দিলেন। রাফিয়া এবার সামিরের দিকে তাকিয়ে তেজ নিয়ে কণ্ঠ নিচু চেখে বলল, আপনার বোন হচ্ছে নিব্বি টাইপ। আমার ভাইয়ার দেখে লাড্ডু ফুটে তার মনে। আপনি আপনার বোনকে তার আগে 18-19 বছরের বড় ছেলের সাথে প্রেম করতে দিবেন? আজব পাবলিক। বলে সে অন্যদিকে চলে গেল। সামির হাঁ হয়ে গেল। মেয়েটা তাকে এভাবে ভাব দেখালো। দেখে নিবে সে। আলাপ আলোচনার এক পর্যায়ে ফারদিন আহমেদ বললেন, এবার আংটি পরানো যাক মেয়েটাকে। আসিফ ইসলাম বিনয়ীভাবে বললেন। জি জি। ফারদিন আহমেদ তার স্ত্রীকে বললেন, তুমি পরিয়ে দাও আংটি। আঁখি বেগম এগিয়ে এলেন অপরাজিতার দিকে। অপরাজিতা মাথা নিচু করে বসে আছে। তার কেন যেন খুব লজ্জা লাগছে। বিয়ের বিষয়ে সব মেয়েরাই এভাবে লজ্জা পায় নাকি? আঁখি বেগম অপরাজিতার বাম হাতের শাহাদাত আঙুলে আংটিটা পরিয়ে দিলেন। অপরাজিতা ভ্রু কুচকে তাকিয়ে রইল হাতের দিকে। আঁখি বেগম অপরাজিতার মনোভাব বুঝে তার কাছে গিয়ে আস্তে করে বলল, অনামিকা আঙ্গুল আমার ছেলের জন্য ছেড়ে দিলাম। ফাহাদ পাশ থেকে মায়ের কথা শুনে নিচু স্বরে হেসে দিল। অপরাজিতা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আঁখি বেগম মুচকি হেসে অপরাজিতার কপালে চুমু খেয়ে বলেন, আমার মেয়ে হওয়ার জন্য প্রস্তুত তো? অপরাজিতা আবেগের আপ্লুত হয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলো। রামিসা বেগমের চোখে পানি চলে এলো এই মুহূর্ত দেখে। তার মেয়েটা ভালো ঘরে যাচ্ছে, তাহলে মায়ের মতো শাশুড়ি পাবে। চলে যাবে তাকে ছেড়ে। চোখ টলমল করে উঠল তার। বোনের অবস্থা বুঝতে পেরে আমিনা কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন। আংটি পরানো শেষ হতে ফারদিন আহমেদ বললেন, বাকি কথা আমরা বড়রা সাজছি, ছোটদের এখানে কাজ নেই। তোমরা না হয় ছাদে বা কোথাও গিয়ে আড্ডা দাও, কি বলে আসিফ ভাই? আসিফ ইসলাম সম্মতি দিয়ে বলেন, হ্যাঁ, এখান থেকে ভালো লাগবে না তোমাদের। তোমরা ছাদে যাও, ছাদে বসার জায়গা আছে, আলোও আছে। বড়দের কথা শুনে অপরাজিতা, ফায়াদ, ফারাজ, নীতি, সামির, রাফিয়া, সামিরা, আবির, রিজু সবাই ছাদের উদ্দেশ্যে রওনা হলো। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রাফিয়া সবাইকে উদ্দেশ্য করে বলল, ছোটদের ছাদে যেতে বলেছে, আমরা না হয় যাচ্ছি, কিন্তু ফায়াদ ভাই আর ফারাজ ভাই কোন দিক দিয়ে ছোট? তার কথা শুনে জোরে হেসে দিল নীতি আর অপরাজিতা। অপরাজিতা বলল, তারা বড় বাচ্চা, বুঝেছো রাফিয়া? নীতি হাসতে হাসতে বলল, সিরিয়াসলি? কুচবি। এগুলো একটা টপিক পেয়েই হয়েছে। অপরাজিতা সামিরকে দৌড়ানি দিতে গেলে ফায়াদ অপরাজিতার হাত ধরে ফেলল। শাসনের সুরে বলল, শাড়ি পরে দৌড়াদৌড়ি করো কেন? ব্যথা পাবে তো। ফায়াদের কথা শুনে সবাই সমস্বরে বলে উঠল। অপরাজিতা সবার রিয়াকশনে খানিক লজ্জা পেল। এত লজ্জা পাচ্ছে কেন সে? ফায়াদ ভ্রু কুচকে তাকালো তাদের দিকে। অপরাজিতা মিনমিন করে বলল, আমার অভ্যাস আছে। ফায়াদ বাকিদের পাত্তা না দিয়ে ভাবলেই ক্ষীণ ভাবে বলল, থাকুক, দৌড়াবে না। বাকিটা সিঁড়ি সে হাত ধরেই উঠল। হাত ছাড়ল না অপরাজিতা। অপরাজিতা হাতের দিকে তাকিয়েই সিঁড়ি বেয়ে উঠছে। ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। বাকিরা মিটমিট করে হাসছে তাদের দেখে। ভাই এটা কথা ছিল। ফারদিন আহমেদের কথা শুনে আসিফ ইসলাম বললেন, জি বলেন ভাই। রামিসা বেগম উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছেন কি বলবে তা শোনার জন্য। ফারদিন আহমেদ গলা ঝেড়ে বললেন, আমি আর আমার স্ত্রী চাইছিলাম তাদের কবুল পরিয়ে রাখতে, আপনি কি বলেন? আসিফ ইসলাম তা শুনে একটু ভেবে বললেন, আমি আমার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাই না। আপনাকে তো বলেইছিলাম ভার্সিটি চান্স পেলে তারপর ধুমধাম বিয়ে দিব আমার মেয়েকে আমি।
আখি বেগম তা শুনে বলল, না না ভাই, অপরিচিতাকে আমরা এখনই নিয়ে যাব না, শুধু আকতটা করিয়ে রাখতে চাইছি। আসিফ ইসলাম ভাবনায় পড়ে গেলেন। রামিসা বেগম স্বামীর দিকে তাকিয়ে আছে, সে কি বলবে তা শোনার জন্য। হঠাৎ এত তাড়াতাড়ি করার কি আছে বুঝলেন না তিনি। ফারদিন আহমেদ গলা খাকানি দিয়ে বলেন, আসলে হয়েছে কি, ছেলে মেয়ে দুজনের বড় হয়েছে, যেহেতু আংটি বদল হয়েছে তার মানে তারা একে অপরের সাথে কথা বলবে, দেখা করবে। আমার স্ত্রী চাচ্ছিল সম্পর্কটা হালাল হোক, তারা একে অপরের সাথে কথা বলবে, তা যেন হালাল থাকে, তাই এই চিন্তা করলাম। সে আখি বেগম এবার বললেন, আপনারা যখন মেয়ে উঠিয়ে দেবেন তখন ধুমধাম করে নিয়ে যাব, সে বিষয়ে চিন্তা করবেন না। অনেক কথা হলো তাদের এ বিষয়ে। ছাদে পৌঁছে ফায়াদ আর অপরাজিতাকে প্রাইভেসি দেওয়ার জন্য ফারাজ বাকিদের নিয়ে ছাদের অন্য সাইডে চলে গিয়েছে। অন্য সাইডে গিয়ে দাঁড়াতেই সামিয়া ফারাজকে জিজ্ঞেস করলো, তাদের কথা আছে তাই? সামিয়া এবার ন্যাকামি করে বলল, সামিয়ার কথা শুনে রাফিয়া বিড়বিড় করে বলল, বলদ। সামির এসে সামিরার মাথায় গাঁটটা মেরে বলল, বেশি কথা বললেন নিচে পাঠিয়ে দিব, চুপচাপ থাক। ফারাজ বাঁকা দিয়ে বলল, আচ্ছা বাদ দাও ব্রো, বাচ্চা মানুষ। ফারাজের প্রতিবাদ দেখে সামিয়া যেন আবেগে আপ্লুত হয়ে গেল, ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। ফারাজ অবশ্য খেয়াল করলো না, সে আশেপাশে তাকিয়ে দেখলো নীতি রেলিংয়ের কিনারে দাঁড়িয়ে আছে। ফারাজ গিয়ে তার কাছে দাঁড়ালো, তা দেখে সামিরার ছোট মনে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। এই বয়সের মেয়েগুলো এমনই, সব কিছুতে বেশি বেশি একদম। ফারাজ গিয়ে নীতির পিছনে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে গলা খাকানি দিয়ে তার উপস্থিতি জানান দিল। নীতি পিছে তাকিয়ে ফারাজকে দেখে মুচকি হাসলো। ফারাজও পাল্টা হেসে নীতির পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে? নীতি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো, বাতাসটা অনেক ভালো লাগছে। বাংলাদেশ কেমন লাগছে? নীতির এবার মাথা বাঁকিয়ে ফারাজের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, বাংলাদেশ কেমন লাগছে তা বলতে পারছি না, তবে আপনার পরিবারটা অনেক সুন্দর, এত ভালোবাসা পেলে যে কোনো জায়গায় ভালো লাগবে। তারপর একটু থেমে বলল, থ্যাংক ইউ আমাকে সেখানে একা ফেলে না আসার জন্য, থ্যাংক ইউ আমাকে এত সুন্দর মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য।